মাদ্রাসাগুলোতে বিশেষ করে এই গত 2-1 মাস ধরে পত্রপত্রিকায় প্রতিদিন বিভিন্ন এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি, কিন্তু এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন অনেকে নিজের বাচ্চা মাদ্রাসায় দিতে ভয় পায়, কেন যে এত মারবে, এদেরকে মনে হয় এখানে আমি দিতে পারবো না বা তারা থাকতে পারবে না। তা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, মনস্তত্ত্ব এবং তথ্য প্রযুক্তি বিষয়ক নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা দরকার। পাশাপাশি একটা বিষয় আমি না বললেই না, চাইল্ড প্রোটেকশন পলিসি এবং অভিযোগ সেলটা নিশ্চিত করা দরকার। মাদ্রাসাগুলোতে বিশেষ করে এই গত 2-1 মাস ধরে পত্রপত্রিকায় প্রতিদিন বিভিন্ন এমন কিছু খবর আসছে যেটা আসলে আমি নামও মুখে নিতে লজ্জাবোধ করছি, কিন্তু এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি প্রতিটা মাদ্রাসায় যদি অভিযোগ সেল থাকতো, কমপ্লেন সেল, যেখানে শিক্ষার্থীরা কোনো ভয় ছাড়া, কোনো দ্বিধা সংকোচ ছাড়া নিজেদের যে কোনো পেরেশানির কথা, হয়রানির কথা সেখানে তারা জানাতে পারত এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটার স্বাধীন তদন্ত হতো, ব্যবস্থা হতো, এটা আসলে এই দেশের জন্য অত্যন্ত কল্যাণকর হতো এবং আলেম সমাজের ইজ্জত রক্ষার জন্য এটা ব্যাপক ভূমিকা রাখত। পাশাপাশি আধুনিক ব্যবস্থা, আবাসিক ব্যবস্থাটার একটু আধুনিকায়ন করা দরকার। আমাদের দেশে বিশেষ করে কওমি মাদ্রাসায় যে আবাসিক ব্যবস্থাটা প্রচলিত আছে, এটা যদি আধুনিকায়ন না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিছু জটিলতা থাকবে। আর সর্বশেষ দুটো পয়েন্ট আমি বলে শেষ করছি। আমাদের মাদ্রাসাগুলোর নিজস্ব মিডিয়া এবং পিআর সেল থাকা দরকার। এখন হলুদ মিডিয়া যা মনে চায় তা ছড়িয়ে দিচ্ছে, আবার দেখা যায় 2 মাস পরে থুক্কু দিয়ে তারা তাদের মত পরিবর্তন করছে যে না আসলে এটা ভিত্তিহীন ছিল, এটা গুজব ছিল, কিন্তু মাঝখানে ইজ্জতের সর্বনাশ হয়ে যাচ্ছে। এজন্য যে কোনো অভিযোগ উঠলে এটা যাতে নিজস্ব পিআর টিমের মাধ্যমে যাচাই করে জাতিকে সঠিক বার্তাটা দেওয়া যায়, যেটা অপরাধ সেখানে আসলেই অপরাধের বিচার নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করা যায়, আর যেটা অপরাধ না, এটা যে আসলে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, এটা যাতে জাতির সামনে উপস্থাপন করা যায়, এজন্য নিজস্ব একটা ব্যবস্থাপনা আমাদের ভেতরে থাকা দরকার। আর সর্বশেষ হলো যে বছরে একটা দিন যদি এমন হতো যে একটা মাদ্রাসা দিবস, যেই দিনটা সকল ধারার মানুষরা একসাথে মিলবে, মিশবে এবং সকলে একটা স্রোতের সঙ্গে, কারণ এই দেশ সবাই মিলে গড়তে হবে, দেশটা কারো একার না, দেশটা সকলের। তাহলে এই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে আমি কয়েকটা পয়েন্ট সামনে আনার চেষ্টা করলাম। আমি মনে করি এগুলো যদি নিশ্চিত করা হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার পয়েন্টটা আজকে রচনায় কম এসেছে বা আসে নাই যেভাবে আসা দরকার ছিল আমার মনে হয়েছে, এজন্য কয়েকটা পয়েন্ট আমি দৃষ্টি আকর্ষণ করলাম। আমি আশা করি এগুলো যদি বাস্তবায়ন করা হয় ইনশাআল্লাহ, তাহলে আমাদের এই জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে শিক্ষা খাতেও বেশ ভালো একটা পরিবর্তন আসবে। কওমি মাদ্রাসা এমন বড় বড় আলেমও বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, যাদের জ্ঞানটাকে যদি ঠিকভাবে তারা উপস্থাপন করতে পারতেন তাহলেও তারা একজন আন্তর্জাতিক স্কলার হিসেবে বরিত হতে পারতেন, কিন্তু এই ভাষাগত দুর্বলতার কারণে তাদের জ্ঞানটাকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারছেন না। এজন্য দুঃখজনকভাবে বাংলাদেশে এমন আলেম খুব কমই পাওয়া যায় যারা আন্তর্জাতিকভাবে পরিচিত। এটা তাদের জ্ঞানের দুর্বলতার জন্য না, বরং ভাষাগত দুর্বলতার জন্য। তো এই বিষয়গুলো কিভাবে দূর করা যায় এদিকে নজর দেওয়া দরকার। পরবর্তী বিষয় হলো দক্ষতা ভিত্তিক শিক্ষা। আমাদের মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করে সকলেই যে ভবিষ্যতে মাদ্রাসার টিচার হবে বা মসজিদের ইমাম হবে এটা তো আবশ্যক না এবং এটা সম্ভবও না, এটা হওয়া উচিত না। তো তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তাদের মধ্যে এই পরিমাণ কারিগরি দক্ষতা আসা দরকার এবং এটার জন্য রাষ্ট্রকেই নজর দেওয়া দরকার, যাতে করে প্রতিটা ব্যক্তি সমাজের কোনো না কোনো কাজে আসে এবং তাদের দ্বারা রাষ্ট্র উপকৃত হতে পারে। বিশেষ করে আমি দায়িত্ববোধের সাথে বলতে পারি, কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে যেই ধরনের প্রশিক্ষণের ভেতর বড় হয়, তাদেরকে যে কোনো সেক্টরে যদি কাজে লাগানো হয়, ওই আর্মির লোকগুলা যেমন একটা শৃঙ্খলার ভেতর বড় হওয়ার কারণে তাদের মধ্যে সব ক্ষেত্রে সভ্যতা, ভব্যতা এবং শৃঙ্খলা, মান্যতা অনেক বেশি থাকে, একইভাবে এদেরকেও যে কোনো সেক্টরে কাজে লাগানো হলে তারা এক একজন তারকা হয়ে চমকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য এই কারিগরি ভিত্তিক এবং দক্ষতা ভিত্তিক শিক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায় এদিকেও নজর দেওয়া দরকার। পাশাপাশি সনদ বিগত সময়ে কওমি মাদ্রাসার শিক্ষা স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এখনও এটাকে কিভাবে কার্যকারিতা বৃদ্ধি করা যায় এবং এটাকে উচ্চশিক্ষা এবং দেশের বাহিরেও শিক্ষা এবং চাকরি বাকরির ক্ষেত্রেও এটার কিভাবে নিশ্চয়তা দেওয়া যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যথাযথ আসলে আমাদের অ্যাক্টিভিটিস নজরে পড়ছে না, বরং গাফলতি রয়েছে, এটাও দূর হওয়া দরকার। পাশাপাশি কওমি মাদ্রাসায় যারা পড়েন তাদের সামাজিক এবং রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি তাদের ভেতরে হওয়া দরকার। 5 মিনিট হয়নি, 1 মিনিট আছে। বিশেষ করে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আমি খুবই স্পিডে বলার চেষ্টা করছি, জাস্ট মূল পয়েন্টগুলো, ব্যাখ্যা করার সময় নেই, না হলে এক একটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মূল পয়েন্টটা অন্তত নজরে আসুক, বিষয়গুলো সামনে আসা দরকার। তাহলে সামাজিক ও রাষ্ট্রীয় দর্শনের অন্তর্ভুক্তি হওয়া দরকার, আর শিক্ষক প্রশিক্ষণটাও নিশ্চিত করা দরকার। শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।
কারণ যারা ধর্ম করবে তাদেরও কর্ম লাগবে, যারা কর্ম করবে তাদেরও ধর্ম লাগবে, একটা আরেকটা থেকে কখনোই অমুখাপেক্ষী হবে না। আমরা এমন একটা সময়ে আছি, একজন মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে কিন্তু কোরআন বিশুদ্ধ করে পড়তে জানছে না, ঈমান আকীদার বেসিক নলেজটুকু তার ভেতরে থাকছে না, এমনকি যতটুকু জ্ঞানকে ফরজে আইন করে দেওয়া হয়েছে এতটুকু জ্ঞান পর্যন্ত সে রপ্ত করতে পারছে না, তাহলে এই 16 বছর 20 বছর এত দীর্ঘ পড়াশোনা করে তার কি লাভ হবে, যেখানে কোরআনের প্রথম আয়াতে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই বিষয়টায় নজর দেওয়া দরকার। দ্বিতীয় বিষয় হলো ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা দরকার। এমন একটা শিক্ষানীতির রূপরেখা তৈরি করা দরকার যেখানে কোনো ধারাকেই অবহেলা করা হবে না। আমাদের বাংলাদেশে 3 ধারা শিক্ষা আছে, একটা হলো আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক, একটা কওমি মাদ্রাসা কেন্দ্রিক, আর একটা স্কুল কলেজ সাধারণ কেন্দ্রিক। তাহলে দেখা যাচ্ছে আমরা এমন একটা সময়ে আছি যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কেমন যেন সমাজের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয় এবং তাদেরকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। এই বিপ্লবোত্তর বাংলাদেশে আমরা মনে করি এমন একটা শিক্ষানীতির রূপরেখা তৈরি করা দরকার যেখানে নতুন রাষ্ট্র গঠনে এই মাদ্রাসার শিক্ষার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারাও নিজেদেরকে ফ্রন্ট লাইনার বা অগ্রগামী হিসাবে নিজেদেরকে দেখতে পাবেন এবং এই কনফিডেন্স তারা অনুভব করবেন। এরকম একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাধারা নিশ্চিত করা দরকার। তৃতীয় বিষয় হলো নেতিবাচক ন্যারেটিভ পরিবর্তন করা দরকার। মূলধারার গণমাধ্যম ও সমাজে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে যে সমস্ত গদবাধা এবং নেতিবাচক ধারণা রয়েছে, এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে এগুলোকে ঘুচিয়ে তাদের ভেতরে সঠিক দেশপ্রেম এবং মেধার সঠিক মূল্যায়নটা নিশ্চিত করা দরকার। চতুর্থ বিষয় হলো আমাদের সমাজে সামাজিক একটা দূরত্ব রয়ে গেছে। সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত আর মাদ্রাসা শিক্ষার যারা শিক্ষিত, এদের ভেতর একটা অদৃশ্য দেয়াল কেমন যেন রয়েছে। এটাকে দূর করার জন্য যৌথ বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, যৌথ সাংস্কৃতিক বিনিময়, এরকম বিভিন্ন মাধ্যমে তাদেরকে একটা শ্রেণীর ভেতরে নিয়ে আসা দরকার। এর পরবর্তী বিষয় হলো কওমি এবং আলিয়া মাদ্রাসার কারিকুলামটাকে আরও কিভাবে যুগোপযোগী করা যায়, তাদের ধর্মীয় মূল বিষয়টাকে সামনে রেখে পাশাপাশি সমকালীন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, গণিত এবং ভাষা শিক্ষা, বিশেষ করে ইংরেজি। আমার কাছে মনে হয় এটা খুবই লজ্জার কথা যে এখন থেকে 190-91 বছর আগে ব্রিটিশরা মানে লর্ড ম্যাকলে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছিলেন ওটাকেই আমরা বয়ে বেড়াচ্ছি। ওই শিক্ষা ব্যবস্থা যা তৈরি হওয়ার কথা ছিল, যেমন প্রজন্ম তৈরি হওয়ার কথা ছিল সেরকম প্রজন্মই তৈরি হয়েছে। এর ভিতর যেসব এক্সেপশন আমরা দেখি তারা নিজেদের চেষ্টায়, নিজেদের পড়াশোনায় নিজেরা কষ্ট করে ভালো হয়েছেন, আর বাকি যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। আমরা এখনও সাদা চামড়ার মানুষদেরকে দেখলে তাদেরকে কাছে যায় একটু কথা বলার জন্যে খুবই উৎসাহিত বোধ করি, কিন্তু আপনি আমি যখন ওদের দেশে যাই তখন কিন্তু তারা আমাদেরকে কালার্ড বলেই মনে করে এবং আমাদের জ্ঞান কম, আমরা পারি না, এসব কথাই কিন্তু তারা মনে করে। সেইটাই আমরা বয়ে বেড়াচ্ছি। এটা হলো এরকম যে মহাসমুদ্রের ভিতরে, গভীর সমুদ্রে যখন জাহাজ চলে, ওই জাহাজটার যদি রাডার না থাকে তাহলে ওই জাহাজের যে গতি হবে, আমাদের শিক্ষার অবস্থাও তাই। আমাদের শিক্ষা, আমরা ওরকম একটা শিক্ষা ব্যবস্থা, ওরকম একটা শিক্ষানীতি আজ পর্যন্ত করতে পারিনি যেখানে টার্গেট ঠিক করা আছে, লক্ষ্য ঠিক করা আছে, কীরকম গ্রাজুয়েট তৈরি হবে, তাদের গ্রাজুয়েট অ্যাট্রিবিউটস কী হবে, তারা কোন কোন কাজ করা শিখবে, তারা কেমন হবে, তাদের আচরণ কেমন হবে, তাদের নীতি চিন্তাবোধ কেমন হবে, তারা রাষ্ট্রের কি কি কাজ করতে পারবে, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা তাদের ভিতর থাকবে কিনা, তারা পরস্পর মিলেমিশে বসবাস করতে পারবে কিনা, এই জাতীয় গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস যেগুলো হওয়ার কথা, থাকার কথা, এগুলা যে শিক্ষা নীতির মাধ্যমে হতে পারে সেই শিক্ষানীতি আমরা আজও চালু করতে পারি নাই। আমাদের এটা সংস্কার করা অবশ্যই দরকার। আমরা মানব রচিত বিভিন্ন চিন্তাকে, বিভিন্ন জীবন ব্যবস্থাকে সামনে রেখে শিক্ষানীতি প্রণয়ন করার জন্য চেষ্টা করেছি বারবার, এবং তার আলোকে আমাদের যা হবার তাই হয়েছে। এজন্যই আমরা বলি যে আম গাছ লাগালে সেখানে তো আর জাম ধরে না। সুতরাং আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে, তারা তাদের স্বপ্ন ছিল, তারা জাস্টিস চেয়েছিল। কাদের কাছে চেয়েছিল? যাদের জাস্টিস দেওয়ার মতো মন নেই, যাদের জাস্টিস দেওয়ার মতো যোগ্যতা নেই।
যাদের রাষ্ট্রের দেওয়ার মতো আগ্রহ নেই, এরকম প্রজন্মের কাছ থেকে ওইটা তো পাওয়া যাবে না। তা আমাদের একটা প্রজন্ম তৈরি করতে হবে, তার জন্য শিক্ষা ব্যবস্থা এরকম একটা আনতে হবে। শিক্ষক হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষক হিসেবে মেনে তার জীবনে কেমন করে ওরকম একটা সমাজে, যে সমাজে নানান রকম ঘটনা ছিল, আমরা আয়ামে জাহেলিয়াত বলি, সেই সমাজের মানুষগুলোকে লেখাপড়া শিখিয়ে তাদেরকে সোনার মানুষ বানিয়েছিলেন এবং তারাই পৃথিবীতে যে বিপ্লবটা সাধন করেছিলেন এবং তার যে প্রভাব এখনও সারা পৃথিবীতে আছে, সেই রকম ছাত্র যদি তৈরি করতে হয় তাহলে আমাদের ওই শিক্ষা ব্যবস্থায় ওই শিক্ষা নিতে ফিরে যেতে হবে। এখানে মনে করার কোনো কারণ নেই যে শুধু কি তাহলে আমাদের নবীর কথাই হবে, শুধু কি মুসলমানরা এখান থেকে লেখাপড়া শিখবে, এরকম না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন সেখানে বিভিন্ন ধর্ম বর্ণ গোত্র মিলেমিশে কেমন করে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে হয় তা দেখিয়েছিলেন। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, যিনি নিজেকে বলেছেন যে আমি শিক্ষক হিসাবেই পৃথিবীতে প্রেরিত হয়েছি, বুঝতু মুআল্লিমা, তার ওই নীতিতে আমাদের ফিরে যাওয়ার জন্য চেষ্টা অবশ্যই করতে হবে এবং তার আলোকেই আমাদের শিক্ষা নীতি সাজাতে হবে এবং শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। ওইটার আলোকে যে প্রজন্ম গড়ে উঠবে, ওই প্রজন্মকে আর বলতে হবে না তুমি এটা করো, ওইটা করো, সেটা করো, তারা নিজেদের চিন্তা দিয়েই তারা করতে পারবে ইনশাআল্লাহ। আমরা ওই দিনে স্বপ্ন দেখি, আর আমরা যারা বড় হয়ে গেছি আমরা তো আর ওই ছোটদের ক্লাসে পড়তে পারবো না। আমাদের মানস পটে যে সমস্ত ভাবনাগুলা মানুষের কল্যাণের জন্যে না, ওই ভাবনাগুলাকে মুছে ফেলার জন্যে আমাদেরকে মনে হয় সাধনায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। যদি আমরা তা করি, যদি নিজেদেরকে পরিবর্তিত করার জন্য চেষ্টা করতে পারি, তাহলে সেই পরিবর্তিত মনের মানুষগুলা আমাদের সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তনটা নিয়ে আসার জন্য কাজ করতে পারবেন বলে আমরা মনে করি। না হলে আমাদের জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না। এর জন্য যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো দরকার, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্যে, জোরদার করার জন্য সবার কাছে অনুরোধ রেখে, আহ্বান রেখে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন আয়োজকরা, এর জন্য কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রফেসর ডক্টর